স্টুডেন্টস, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সেটা হচ্ছে ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটি আমরা ডিসকাস করছি। প্রিভিয়াস ডে তো আমি ডিসকাস করেছিলাম যে ভৌমজল কাকে বলে, ভৌমজলের উৎসগুলো কী কী, ভৌমজলের নিয়ন্ত্রকসমূহ, এবং তার সাথে ডিসকাস করেছিলাম প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলার কনসেপ্ট। তো তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা জলের সোর্সটা যে পাই কল পাম্প করে, যে জলটা আমরা খাই বা আদার্স কাজে ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি মাটির অভ্যন্তরস্থ যে জলটি রয়েছে সেটি। তো আজকে আমরা জানবো সেই জলটিকে আমরা ভৌমজল বলে সেটাও জানি। তো আমরা জানবো হচ্ছে ভৌমজল কাকে বলে, ভৌমজলের স্তরের সংজ্ঞাটা জানবো। তো ভৌমজল কাকে বলে আমরা কনসেপ্টটা আগের দিন জেনেছি, আজকেও একটু ডিটেলস জানবো। এবং এটাও জানি যে মাটির নিচের জলকে আমরা ভৌমজল হিসেবে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? তো অ্যাকুইফার, মুক্ত অ্যাকুইফার, আবদ্ধ অ্যাকুইফার, এই কনসেপ্টগুলো তোমরা পড়েছো। এই বিষয়ে আজকে আমি কিছু নোটস দেবো, সেই নোটসগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তো সবার আগে আমি ডিসকাস করব যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে ভৌম জলস্তর কাকে বলে। তো ভৌমজল কাকে বলে তোমরা খুব ভালো করে জানো, মাটির নিচের স্তরের যে জলটা সেটি হচ্ছে ভৌমজল। তো ভৌম জলস্তর মানে ভূ অভ্যন্তরের সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষদেশগুলি যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে ভৌম জলস্তরের উপরিভাগ বা জলপীঠ বলা হয়। এবার কনসেপ্টটা আসবে তোমাদের মনে ফার্স্ট যে কোশ্চেনটা আসবে, একটা কোশ্চেন আসবে যে শীর্ষদেশ কী করে আমরা জলের যুক্ত করতে পারি। ঠিক আছে? যে কারণ সংজ্ঞাতে বলা হয়েছে ভূ অভ্যন্তরের সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষদেশগুলি যুক্ত করলে। তাহলে আমি যদি ধরি এটা ভূ অভ্যন্তরের একটা পোর্শন, সেই পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যে ধরে নাও এটি এ, এটি বি, তাহলে এ সীমান্ত, বি সীমান্ত, এ এবং বি এর মাঝখানে যে জলের একটা কমন লেয়ার পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এর উপরে মনে করো ভূত্বক। ঠিক আছে? এটা হচ্ছে ভূত্বক। এবং ভূত্বকের ওপরে যখন আমি এই পোর্শন থেকে মাটি খুঁড়বো, খোঁড়ার পরে আমি এইখান থেকে জল পাবো, তাই তো? তাহলে এই ভূ অভ্যন্তরের যে জলটা জমে আছে, এই যে লেয়ারটা, এই যে এ লেয়ারটা এখান দিয়ে, সেই লেয়ারের জলের যে সীমাটা, জলের যে উপরিভাগের লাস্ট লিমিটটা, সেই লিমিটের মধ্যে কি আমি যদি ইম্যাজিন করি যে এখানে একটি বিন্দু, 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 তাহলে কী হবে, এই বিন্দুগুলোকে আমরা যদি কাল্পনিকভাবে একটা রেখা দ্বারা যুক্ত করি, তাহলে এটা কী হবে, জলের উপরিভাগের লেয়ার। বোঝা গেল ব্যাপারটি? তাহলে বোঝা যাচ্ছে যে ভূ অভ্যন্তরের সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা। সম্পৃক্ত স্তর তোমরা খুব ভালো করে জানো, যেই স্তরটির মধ্যে সবসময় জল থাকে। তাহলে এই স্তরটির মধ্যে সবসময় জল রয়েছে এ এবং বি এর মধ্যবর্তী স্থানে, এবং এই এ লেয়ারটির উপরিভাগ অর্থাৎ জলের ঊর্ধ্বসীমা, অর্থাৎ এই এতটুক জায়গা পর্যন্তই কিন্তু জল রয়েছে, এর উপরে কিন্তু জল নেই। তাহলে এতটুক পর্যন্ত যে জল রয়েছে সেই উপরিভাগের জায়গাটিকে যদি আমরা কাল্পনিক কিছু বিন্দু দ্বারা যুক্ত করি এইভাবে, তাহলে সেটি হচ্ছে আমার জলের ঊর্ধ্বসীমা। ঠিক আছে? এবং এটিকে আমরা বলতে পারি ভৌম জলস্তরের উপরিভাগ বা জলপীঠ। এবার আমরা যেটা ডিসকাস করব সেটি হচ্ছে ভৌম জলস্তরের সম্পূর্ণ কনসেপ্টটি কীভাবে হয়। সবার আগে আমি একবার রিপিট করতে যাচ্ছি যে সম্পৃক্ত স্তর এবং অসম্পৃক্ত স্তর কাকে বলে। মৃত্তিকা ও শিলার মধ্যে ছোট ছোট ফাঁক বা শূন্যস্থান থাকে, এগুলিকে বলে ছিদ্র বা রন্ধ্র। মৃত্তিকা বা শিলাস্তরের এই রন্ধ্রগুলি যখন জলে পরিপূর্ণ হয় তখন তাকে সম্পৃক্ত স্তর বলে। তাহলে এটি যদি একটা মৃত্তিকার জুম করা পার্ট হয়, তাহলে ধরতে পারি যে এগুলো কতগুলো ছিদ্র, এবং এই ছিদ্রগুলির মধ্যে আমাদের ইম্যাজিন করতে হবে যখন সেই জলটা সম্পূর্ণরূপে এই ছিদ্রগুলোকে ভর্তি করবে, তখন সেই স্তরটিকে আমরা বলবো সম্পৃক্ত স্তর। কারণ সম্পৃক্ত স্তর বলতে আমরা একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে যেই স্তরে জল থাকে। তারপর অসম্পৃক্ত স্তর। আবার স্থলভাগে হ্রদ, জলাভূমি প্রভৃতি ছাড়া যে অংশ আছে তার মধ্যে দিয়ে জল সহজেই নিচে চলে যায়,
অর্থাৎ এই স্তর জল ধরে রাখতে পারে না, এই জন্য একে অসম্পৃক্ত স্তর বলে। আমি একটি নর্মাল কনসেপ্ট বলছি। ধরে নাও এখানে প্রচুর বড় বড় ছিদ্র রয়েছে, এবার বৃষ্টি হচ্ছে, মাটির এই নিচের পোর্শনে জল জমে আছে। কনসেপ্টে কি বুঝতে পারলাম? এটি বৃষ্টি, এটি ছিদ্র, এখানে জল জমে আছে। তার মানে কি এই লাইন থেকে এই লাইনের মাঝখানে যে স্কোয়ার স্কোয়ার কতগুলো আমরা সিম্বল দেখতে পাচ্ছি, অর্থাৎ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাটির ছিদ্র। তাহলে বৃষ্টি যখন হলো তখন এই ছিদ্রগুলো দিয়ে এই জলটা পাস হয়ে নিচের স্তরে জমা হলো, অর্থাৎ তখন আমরা বলে দিব এই স্তরটি সম্পৃক্ত স্তর। কেন? কারণ এই স্তরের মধ্যে জল জমে রয়েছে, আর এই স্তরটা দিয়ে কিন্তু জল পাস হচ্ছে, তার জন্য এই স্তরটাকে আমরা সম্পৃক্ত স্তর বলবো না। আমি কনসেপ্টটা আবার রিপিট করছি। যখন জল কোনো একটি স্তরের মধ্য দিয়ে অনুপ্রবেশ করবে এবং অনুপ্রবেশ করে পরবর্তী কোনো স্তরে গিয়ে সঞ্চিত হবে, সেই সঞ্চিত স্তরটিকে বলবো আমরা সম্পৃক্ত। এবং যেই স্তর দিয়ে জল ঢুকবে সেই স্তরটাকে কখনোই আমরা সম্পৃক্ত বলবো না। কেন বলবো না? কারণ ওখানে জল কিন্তু জমা হচ্ছে না, জল জমা হচ্ছে নিচের স্তরে, বাট এখান দিয়ে জল পাস হচ্ছে, তাই এটি হচ্ছে অসম্পৃক্ত স্তর এবং এটি হচ্ছে সম্পৃক্ত স্তর। ঠিক আছে? এরপরে সম্পৃক্ত স্তর তোমরা খুব ভালো করে জানো, যেখানে জল থাকছে। এবার সেই জলের থাকাটার উপর ভিত্তি করে আমরা সম্পৃক্ততার ভিত্তিতে জলবাহী স্তরকে দুভাগে ভাগ করব। একটি হচ্ছে সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর এবং আরেকটি হচ্ছে অসম্পৃক্ত বা ভাডো স্তর। ঠিক আছে? মনে রাখবে, সম্পৃক্তের আরেকটা নাম হচ্ছে ফ্রিয়েটিক এবং অসম্পৃক্তের আরেকটি নাম হচ্ছে ভাডো স্তর। ঠিক আছে? সবার আগে আমি তোমাদের এই পিকচার ডিটেলসটা একটু ডিসক্রাইব করব। ঠিক আছে? তো আমরা ফার্স্ট এই টপিকটা বুঝি, সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর। এই কথাটি মানে কি? সম্পৃক্ত তোমরা বুঝতেই পারছো, কিন্তু এখানে বলেছে যে সাময়িক, আবার এখানে আরেকটা ওয়ার্ড আছে সবিরাম। এই ব্যাপারটি কি? দেখো, অসম্পৃক্ত স্তরের ঠিক নিচে যে স্তরটি আছে সেখানে কেবলমাত্র বর্ষাকালেই ভৌমজল জমে থাকে, কিন্তু বৃষ্টিপাত বন্ধ হলেই বা শুখা মরশুমে জল শুকিয়ে যায়, তাই একে সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর বলে। তোমরা জানো সম্পৃক্ত স্তর মানে যেখানে জল জমা। তো এখানে আবার এটা কেমন কনসেপ্ট যে যেখানে মাঝখানে আবার জল থাকে, কোনো সময় জল থাকে না? লেটস ডিসকাস ব্যাপারটি কী অ্যাকচুয়ালি। দেখো, সবার আগে বোঝো নাও পিকচারটি কী। এটি একটি ডায়াগ্রাম। এর নিচে আছে অপ্রবেশ্য শিলাস্তর, এই যে ক্রস করে দেওয়া যেগুলো আছে, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, মানে এটি কঠিন শিলা। তার উপরে যে পোর্শনটি রয়েছে এই ডটেড সিম্বল দেওয়া, সেটি হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে সম্পৃক্ত মানে জল এবং স্থায়ী অর্থাৎ চিরস্থায়ী। এই লেয়ারটিতে জল জমে থাকে। কেন জমে থাকে? একটাই কোশ্চেন, কেন জমে থাকে? কারণ নিচে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, অর্থাৎ নিচে কঠিন শিলা উপরের জলটিকে সঞ্চিত করতে সাহায্য করছে। অর্থাৎ নিচেও যদি এরকম সচ্ছিদ্রযুক্ত শিলা থাকতো তাহলে কি জল এখানে জমতো? কখনোই না। তখন এই নিচের লেয়ারে সব জল পাস হয়ে যেত, কারণ এখানে তখন ছিদ্র দেখতে পেতাম আমরা। বাট এটি অপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে অপ্রবেশ্য শিলাস্তরে কখনোই জল জমে না। অপ্রবেশ্য শিলাস্তর জলটিকে প্রতিহত করে, অর্থাৎ আটকায়। জল জমে কোন স্তরে? অপ্রবেশ্য শিলাস্তরের ঠিক ওপরের পোর্শনটা, স্থায়ী সম্পৃক্ত স্তরে। ঠিক আছে? এবং এই যে জলের সিম্বলটা দেখতে পাচ্ছি এটি কি? এখানেও সেম, এখানেও সেম, কিন্তু এটি হচ্ছে হ্রদ। মনে থাকবে, এটি হচ্ছে হ্রদ বা জলাশয় ধরতে পারি আমরা। তার ঠিক ওপরে এই যে ক্রস সিম্বলগুলো দেওয়া আছে, এটি ক্রস না, অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন সিম্বল। সেই মাল্টিপ্লিকেশন সিম্বলে আমরা মার্ক করলাম সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর। এটি কিন্তু এখন আমরা ডিসকাস করছি। তারপর চলে গেল অসম্পৃক্ত স্তর। এই যে রাউন্ড রাউন্ড সিম্বল দেওয়া যে এই এতটুকু পোর্শন রয়েছে, সেটি হচ্ছে অসম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত মানে তোমরা খুব ভালো করে জানো, যেখানে কোনো জল থাকার প্রশ্নই নেই। তারপর এই যে এখানে লাইনটি গেছে, দেখো এখানে একটা গোল সিম্বল করে আমি এখানে মার্ক করেছি আরও দিয়ে। ঠিক আছে? এই যে লাইনটি গেছে সেটি হচ্ছে বর্ষা ঋতুতে জলস্তর। অর্থাৎ বর্ষা ঋতুতে এই জলস্তরটি আমরা দেখতে পাবো। ঠিক আছে? অর্থাৎ যখন বর্ষাকাল, একমাত্র ওই সময়টিতেই আমরা এই জলস্তরটিকে দেখতে পাচ্ছি। তারপর আসছে আরেকটি স্তর, স্থায়ী জলস্তর। অর্থাৎ এই পোর্শনটার মধ্যে কিন্তু সবসময় জল একটা কন্ডিশনে স্ট্যাবিলাইজ থাকবে, অর্থাৎ ওই স্তরটাতে আমরা সবসময় জল পাবো। কেন? এই দেখো, হ্রদের যে উপরের লেয়ারটা, অর্থাৎ ভৌম জলস্তর, পিরিয়ডটা আগে কী বলতেছিলাম যে জলের উপরি পোর্শনের
যে লেয়ারটি রয়েছে সেটিকে যদি আমরা কাল্পনিক বিন্দু দ্বারা জয়েন করি তাহলে একটা লেয়ারের মতো পাবো বা একটা দাগের মতো পাবো। তাহলে আমরা বলতেই পারি যে এই পোর্শনের এই উপরিভাগটি হচ্ছে জলস্তরের উপরিভাগের সীমা। আবার এখানেও তাই, অর্থাৎ তুমি দেখো এই লাইনটি কিন্তু আবার এই লাইনের সাথে কন্টিনিউয়েশন হয়ে এভাবে গিয়ে এইভাবে করে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই লাইনটিতে আমরা সব সময় জল পাবো। এবং জলের সোর্স কোনটা, কারণ যেহেতু এটা হ্রদের যে জল, এই যে হ্রদ, এই হ্রদের যে জল, এই জলের সাথে কিন্তু এই লেয়ারের ওতপ্রোত সম্পর্ক। তুমি দেখো এই লেয়ারের উপরে কি কোনো লেয়ারটা গেছে না, একদম এই লেয়ার বরাবরই কিন্তু এই স্থায়ী সম্পৃক্ত স্তরের, এই স্থায়ী জলস্তরের এই লাইনটি হয়েছে, ঠিক আছে। এই কন্টিনিউয়েশনে কিন্তু এই জিনিসটি হয়েছে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম এটি হচ্ছে স্থায়ী জলস্তর। তাহলে সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর কি অসম্পৃক্ত স্তরের ঠিক নিচে, অর্থাৎ তুমি দেখো এই সাময়িক সম্পৃক্ত স্তরটা কী হবে, অসম্পৃক্ত স্তর। এই যে অসম্পৃক্ত স্তর তার ঠিক নিচে সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তর। অর্থাৎ যখন এই যে হ্রদের তুমি লেয়ারটা দেখতে পাচ্ছ, হ্রদের তোমরা লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ারটি কখন উপরে উঠবে, যখন এই হ্রদের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, অর্থাৎ বর্ষাকাল। ওই বর্ষাকালের সময় প্রচুর পরিমাণে জল জমে এই লেয়ারটি তখন উপরের দিকে আপওয়ার্ড হবে, ঠিক আছে, উপরের দিকে চলে যাবে। তখন কিন্তু বর্ষাকালে আমি যদি এই জায়গায় মাটি ঘুরি তাহলে কিন্তু আমি এখান থেকেও জল পাবো। কেন, কারণ হ্রদের তখন যে ডাইমেনশন, জলের যে উপরিভাগ, এই লেয়ারটি কিন্তু তখন এই এত দূর চলে আসবে। এবং এটি কিন্তু পার্মানেন্ট না, এই যে লাইনটি দেখতে পাচ্ছ এটি কিন্তু পার্মানেন্ট না। কেন, কারণ বর্ষা শেষ আবার জল কিন্তু আগের পজিশনে চলে আসবে। যেই বর্ষা হবে অমনি জল উপরে চলে যাবে, তখন কিন্তু আমরা এখানে জল পাবো। তার জন্যই বলা হয়েছে এটি সবিরাম বা সাময়িক, মানে যখন বর্ষাকাল তখনই আমি এই লেয়ারটিতে জল পাবো। এই মাল্টিপ্লিকেশন সিম্বল যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে বর্ষা শেষ আবার এখানে জল নেই, তার জন্য এটি সাময়িক। এবার আসবো অসম্পৃক্ত স্তর। খুব ভালো করে জানো যে এই স্তরটির মধ্যে জল থাকার কোনো প্রবাবিলিটিই নেই, কোনো সম্ভাবনাই নেই। কেন, কারণ হাজার হোক বৃষ্টি হোক যতই হোক, তো জল হায়েস্ট কত দূর উঠবে, এই যে সবিরাম বা সাময়িক সম্পৃক্ত স্তরের উপরে যে লাইনটি আছে, বর্ষা ঋতুতে জলস্তর, এই যে দেখতে পাচ্ছ বর্ষা ঋতুতে জলস্তর, অর্থাৎ এই লেয়ারের উপরে কিন্তু জল ওঠার কোনো প্রশ্নই নেই, তার জন্য এটি অসম্পৃক্ত স্তর। এবং এটি বর্ষা ঋতু জলস্তর, তুমি আগেই বুঝেছো ব্যাপারটা। এবার স্থায়ী জলস্তর। স্থায়ী জলস্তর মানে কি, যেই লেয়ারটিতে সবসময় জল থাকবে, অর্থাৎ এই যে লেয়ারটি দেখছো হ্রদের যে লেভেলটা আছে এই লেভেল বরাবর যে এই লাইনটি হয়েছে সেটি কিন্তু স্থায়ী জলস্তরের কনসেপ্ট। তাহলে স্থায়ী জলস্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর, অপ্রবেশ্য শিলাস্তর, এই সমস্ত কনসেপ্ট নিয়েই কিন্তু আমাদের এই ভৌম জলস্তর, অর্থাৎ মাটির নিচে এভাবেই কিন্তু সমস্ত জলের বিন্যাসটি রয়েছে। অর্থাৎ জল আমরা এই লেয়ারগুলোতে এভাবেই পাবো। এরপরে ভাডস স্তর। ভাডস জল তোমরা খুব ভালো করে জানো। ভাডস জলের কনসেপ্টটি একটাই, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে প্রবেশ করে জল সবসময় নিচের দিকে নামতে থাকে। এর মধ্যে ভৌম জলস্তরের উপরে অবস্থিত অসম্পৃক্ত শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে ভাডস জল বলে। অর্থাৎ তোমরা খুব ভালো করে জানো বৃষ্টিপাতের সময় এইখান দিয়ে যদি জল ঢোকে, এই জলটা জমবে কোথায়, এখানে। এবং এখানে কেন জল ঢুকবে, কারণ এখানে সচ্ছিদ্র অবস্থান রয়েছে। জল যখন, বৃষ্টির জল যখন, এটা হচ্ছে বৃষ্টি, রেইন, অর্থাৎ জল যখন এই সচ্ছিদ্র কণাগুলোর মধ্যে দিয়ে ভেতরে ঢুকবে, এই ঢোকার সময় এই জলটিকে আমরা বলবো ভাডস জল। অর্থাৎ অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে যখন যেই জল প্রবাহিত হবে সেই স্তরটিকে আমরা ভাডস জল বলবো। আমি রিপিট করছি, অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে যখন জলটি প্রবাহিত হবে তখনই সেটি ভাডস জল। জল যখন সম্পৃক্ত স্তরে জমা হবে তখন কিন্তু আমরা ওই জলকে কখনোই ভাডস জল বলবো না। আমরা ভাডস জল তখনই বলবো যখন সেটি ভৌমজলে জমা হওয়ার আগে অসম্পৃক্ত শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ এই যে ফ্লো হচ্ছে, এই ফ্লোর টাইমটাকেই আমরা বলবো ভাডস জল। দেন আমরা আসবো অ্যাকুইফার বা জলবাহী স্তর। দেখো অ্যাকুইফার তোমরা কনসেপ্টটা খুব ভালো করে আগের দিনই বুঝে গেছো যে অ্যাকুইফার কাকে বলে। যখনই আমরা দেখতে পাচ্ছি যে জল নিচের পোর্শনে অর্থাৎ ভূ অভ্যন্তরে জমা হচ্ছে, উপরে কঠিন শিলা, নিচে কঠিন শিলা এবং মাঝখানে লেয়ারে জল জমা হচ্ছে, সেটি হচ্ছে অ্যাকুইফারের কনসেপ্ট। আমি জাস্ট একটা পিকচার এঁকে দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ এটা কঠিন, এটা কঠিন, মাঝখানে জল রয়েছে, এটি হচ্ছে অ্যাকুইফারের কনসেপ্ট।
এই অ্যাকুইফারের কিছু শ্রেণীবিভাগ আমরা পড়ব। তো সেই শ্রেণীবিভাগ জাস্ট একবার করে বলে দিচ্ছি পয়েন্টসগুলো। একটা হচ্ছে উন্মুক্ত বা জলতল অ্যাকুইফার, আরেকটি হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার, একটি হচ্ছে ছিদ্রময় অ্যাকুইফার এবং আরেকটি হচ্ছে পার্জড অ্যাকুইফার। এই সমস্ত অ্যাকুইফারের কনসেপ্টটি আমরা আগের ভিডিওতে ক্লিয়ারলি বলা আছে, তোমরা শুধু একবার করে দেখবে তাহলেই হবে। আর আজকে আমি এটির নোট দিয়ে দেবো, সেটি একবার তোমরা পড়বে আর আগের ভিডিওটা দেখবে, অটোমেটিক্যালি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে। এরপর কিছু শর্ট টার্মের কনসেপ্ট আমি বলে দিচ্ছি। একটি হচ্ছে অ্যাকুইক্লড। অ্যাকুইক্লড কাকে বলে? যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম তাকে বলে অ্যাকুইক্লড। তার মানে যেই শিলাটা জল ধরতে পারছে। তাহলে আমি পরিষ্কারভাবে বলতে পারবো এই অপ্রবেশ্য শিলাস্তরের উপরিভাগ অর্থাৎ ছাই সম্পৃক্ত স্তর, এখানে জল আমরা ধরতে পারছি কিন্তু জল ক্ষরণে অক্ষম। তার মানে এই অপ্রবেশ্য শিলাস্তরে কিন্তু জল ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ এটি খুব কংক্রিট, ঠিক আছে? তার জন্য আমরা এটা বলতে পারি এটা অ্যাকুইক্লড। তারপর অ্যাকুইটার্ড, যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন প্রকৃতিগতভাবে অপ্রবেশ্য হলেও খুব কম পরিমাণে জল সঞ্চয় এবং ক্ষরণে সক্ষম তাকে বলে অ্যাকুইটার্ড। উদাহরণ কাদার সঙ্গে বালি মিশ্রিত স্তর। আমরা খুব ভালো করে জানি যে কাদামাটিতে কখনো জল প্রবেশ করে না, কিন্তু কাদামাটিকে যখন আমরা যেই মাটি দিয়ে মূর্তি বানানো হয়, ঠিক আছে, এবার সেই মাটিতে যদি বালির একটু পরিমাণ বেশি থাকে, আমরা খুব ভালো করে জানি বালির সচ্ছিদ্রতা বেশি, তাহলে জলটা একটু হলেও লিক হবে। তো জল যদি লিক হয় অর্থাৎ ক্ষরণ হয়, তখন সেটিকে আমরা বলবো অ্যাকুইটার্ড। দেন অ্যাকুইফিউজ, যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তাকে বলে অ্যাকুইফিউজ, যেমন গ্রানাইট, ব্যাসল্ট শিলাস্তর। তাহলে যেই শিলাস্তর না ক্ষরণ করতে পারছে না সঞ্চয় করতে পারছে, কিছুই করতে পারছে না, সেটিকে আমরা বলবো অ্যাকুইফিউজ। তার মানে সব দিক দিয়েই ফিউজ, কোনো কিছু দিয়েও কোনো কিছু করতে পারছে না, ঠিক আছে? এবার আমরা আসবো পার্থক্যতে, অ্যাকুইফার এবং অ্যাকুইক্লডের পার্থক্য। আমি জাস্ট তোমাদের অবস্থানটা বলে দিচ্ছি, বাকি আমরা নোট প্রোভাইড করবো। সেই পার্থক্য 2 থেকে 3টি তোমরা মুখস্থ করবে। তো ফার্স্ট যেই পার্থক্যটা বলছি সেটা হচ্ছে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে এই স্তরটি অবস্থান করে। অর্থাৎ এটি অপ্রবেশ্য শিলাস্তর, এটি অপ্রবেশ্য শিলাস্তর, আমরা পিকচার দিয়ে বুঝি। অর্থাৎ এই অপ্রবেশ্যর মাঝখানে প্রবেশ্য, অর্থাৎ এটি হচ্ছে অ্যাকুইফার, যেই পিকচারটি আমি ড্র করেছি আগেই। আর অ্যাকুইক্লড কি? এই স্তরটি প্রবেশ্য শিলাস্তরকে ঘিরে অবস্থান করে। অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরকে ঘিরে যেই জলের লেয়ারটি থাকবে সেটিই কিন্তু অ্যাকুইক্লড। তো এটি হচ্ছে কনসেপ্ট। তোমরা ডিটেলস খুব ভালো করে নোট থেকে পড়বে আর এই ভিডিওটি বারে বারে দেখবে, কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।